নমস্কার। আজকের ক্লাসে আমরা আপার প্রাইমারি টেট পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। এটা হচ্ছে 2 নম্বর মক টেস্ট। এই মক টেস্টে সমগ্র সিলেবাস থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে নিয়ে এখানে আলোচনা করেছি। চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে নিমরাজি শব্দে নিম কোন উপসর্গ? সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, সবকটি। নিমরাজি শব্দে নিম কোন উপসর্গ? এর উত্তর হবে অপশন সি, বিদেশি উপসর্গ। এবারে উপসর্গটা কি? ধাতু বা শব্দের আগে যা যুক্ত হয় এবং যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হবে উপসর্গ। এবারে বিদেশি উপসর্গ কোনগুলো? যেগুলো মূলত ফার্সি বা ইংরেজি শব্দ থেকে এসেছে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন দেখো। ক্রিয়ার মূল অর্থ যুক্ত অবিভাজ্য অংশকে কি বলে? ক্রিয়ার মূল অর্থযুক্ত অবিভাজ্য অংশকে কি বলে? ধাতু, প্রত্যয়, অব্যয়, কোনটি নয়। প্রশ্নটা বুঝতে হবে আগে। ক্রিয়ার মূল মানে কি? যা থেকে ক্রিয়াপদের উৎপত্তি। অর্থযুক্ত মানে যার একটা অর্থ আছে। অবিভাজ্য মানে যাকে বিভাগ করা যায় না, যাকে ভাঙা যায় না, তাকে কি বলা হয়? ধাতু, প্রত্যয়, অব্যয়, কোনটি নয়। এর উত্তর হবে অপশন এ, ধাতু। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন কি আছে? আকাশে কি সুন্দরী না নক্ষত্র? এটা কি ধরনের বাক্য? নির্দেশ বাক্য, আবেগসূচক বাক্য, অনুজ্ঞা বাক্য, শর্ত সাপেক্ষ বাক্য। কি হবে? আকাশে কি সুন্দরী না নক্ষত্র? এই বাক্যটা কি হবে? এটা হবে অপশন বি, আবেগসূচক বাক্য। কেন? এই বাক্যটির মাধ্যমে বিস্ময় প্রকাশ হচ্ছে। এর ভাব কি? প্রশংসা সূচক ভাব। আনন্দ, বিস্ময়, প্রশংসা এগুলো কি? আবেগসূচক। তাই এটা হবে আবেগসূচক বাক্য। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন দেখো। অতি প্রাচীন এই অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য? তীর্থের কাক, 18 মাসে বছর, কেঁচে গন্ডুস, মান্ধাতার আমল। অতি প্রাচীন এই অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য হবে? কোনটা হবে? এখানে দেখো তীর্থের কাক। তীর্থের কাক মানে কি? প্রত্যাশী ব্যক্তি। হ্যাঁ। আর 18 মাসে বছর এটা কি? দীর্ঘসূত্রতা। আর কেঁচে গন্ডুস, কেঁচে গন্ডুস হচ্ছে নতুন করে কিছু শুরু করা। তাহলে মান্ধাতার আমল হলো কি? অতি প্রাচীন। অপশন ডি হবে উত্তর। এরপরে দেখো 5 নম্বর প্রশ্ন দেখো। স্বর্ণাক্ষর এটি কোন সমাস হয়েছে? স্বর্ণাক্ষর এটি কোন সমাস হয়েছে? অব্যয়ভাব, বহুব্রীহি, কর্মধারয়, তৎপুরুষ। স্বর্ণাক্ষর এর ব্যাস বাক্যটা কিরকম হবে? স্বর্ণের ন্যায় উজ্জ্বল অক্ষর। স্বর্ণের ন্যায় উজ্জ্বল অক্ষর স্বর্ণাক্ষর। তার মানে কি দাঁড়াচ্ছে? মধ্যপদ লোপী কর্মধারয়। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন দেখো। শোক থেকে শক মানে শোক কথাটাকে শক বলে উচ্চারণ করা হয়। এটি কোন উপভাষার রীতিকে অনুসরণ করছে? ঝাড়খণ্ডী উপভাষা, বরেন্দ্রী উপভাষা, কামরূপী উপভাষা, রাঢ়ী উপভাষা। শোককে শক
এইভাবে কে উচ্চারণ করে? এটা কি হবে? অপশন এ ঝাড়খণ্ডী উপভাষা। এই কথ্য উপভাষাগুলো 5 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রাঢ়ী উপভাষা, কামরূপী উপভাষা, বরেন্দ্রী উপভাষা, ঝাড়খণ্ডী উপভাষা, আর একটা হচ্ছে বঙ্গালী উপভাষা। ঝাড়খণ্ডী উপভাষা কোথায় দেখা যায়? সিংভূম, মানভূম, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশে। এরপর দেখো 7 নম্বর দাগের প্রশ্নটা দেখো, পেঁয়াজ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে? পেঁয়াজ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে? আরবি, পর্তুগিজ, জার্মান, ফরাসি। এখানে বলে রাখি, এখানে যে কয়েকটা প্রশ্ন আলোচনা করা হচ্ছে না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এগুলো অনেকবার পরীক্ষাতেও এসেছে, বিভিন্ন পরীক্ষাতে। আর এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষাতে বারবার দেয়। দেখো, পেঁয়াজ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে? এটা হবে অপশন ডি, ফার্সি ভাষা থেকে। হ্যাঁ, পেঁয়াজ থেকে পয়হসেই অন্তস্থ একার বর্গেজ। পেঁয়াজ থেকে পেঁয়াজ কথাটা আসছে, মানে চন্দ্রবিন্দুর আগম হয়েছে। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করিয়াছেন, এটি কি ধরনের বাক্য? নিত্য বর্তমান, ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান, বর্তমান অনুজ্ঞা। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করিয়াছেন, কোনটা হবে? রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করিয়াছেন, এর উত্তর হবে অপশন সি, পুরা ঘটিত বর্তমান। কেন? যে কাজ সবে শেষ হয়েছে, তাহলে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা শেষ করেছেন, কিন্তু তার ফল বা প্রভাব এখনো বর্তমান। এইরকম বোঝালে তাকে কি বলা হবে? পুরা ঘটিত বর্তমান। এখানে গীতাঞ্জলি রচনার কাজ শেষ হয়েছে, কিন্তু সেই গীতাঞ্জলির অস্তিত্ব আজও বিদ্যমান, তাই এটা কি হবে? পুরা ঘটিত বর্তমান। এরপরে দেখো 9 নম্বর প্রশ্ন দেখো, তিনি বললেন যে বায়ুতে জীবাণু আছে, এটি কি ধরনের বাক্য? তিনি বললেন যে বায়ুতে জীবাণু আছে, এটি কি ধরনের বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। কোনটা হবে? এটা তোমরা কমেন্টে এর উত্তরটা অবশ্যই জানিও, কোনটা হবে উত্তর। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন, এগুলোর মধ্যে থেকে অশুদ্ধ শব্দটি নির্বাচন করো। এই যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে কোন পদটি অশুদ্ধ, কোন শব্দটি অশুদ্ধ? প্রত্যেকটা বানানগুলো দেখো, কৃষিজীবী, এখানে বর্গের জয় দীর্ঘই, বয় হর্ষইকার আছে। পিপীলিকা, মরীচিকা, বিভীষিকা। বিভীষিকা ঠিক আছে, মরীচিকা এটাও ঠিক আছে, পিপীলিকা এটাও ঠিক আছে। কৃষিজীবী, কৃষিজীবীটা কি হয়? বয় দীর্ঘইকার হয়, কৃষিজীবী, তার মানে অশুদ্ধ হচ্ছে কৃষিজীবী। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন দেখো, এগুলোর মধ্যে কোনটি বিস্মৃতির কারণ নয়? এগুলোর মধ্যে কোনটি বিস্মৃতির কারণ নয়? অবদমন, পশ্চাৎমুখী প্রতিরোধ, আবেগজনিত প্রতিরোধ, অভ্যাস। অবদমন, অবদমন কথাটার অর্থটা কি?
আমরা কিছু জিনিস চাই না বা যা অসামাজিক আমরা তা কি করি, অবদমন করে রাখি। দমন করে রাখি মানে সেগুলো মনে করতে চাই না। তার মানে এটা বিস্মৃতির কারণ, কোনো অসুবিধা নেই। এবার পশ্চাদমুখী প্রতিরোধ, এটা কি, কোনো কিছু শিখে তারপরে যদি আবার একই রকম কোনো কিছু শিখতে যাওয়া যায় তাহলে কি হয়, প্রথম যেটা শেখা হয়েছে সেটা ভুলে যাওয়া হয়। এটা হচ্ছে পশ্চাদমুখী প্রতিরোধ। তার মানে এটাও বিস্মৃতির কারণ। আবেগজনিত প্রতিরোধ, এটা কি, আবেগজনিত প্রতিরোধটা কি, কষ্ট, ভয়, রাগ, দুঃখ, লজ্জা তীব্র মাত্রায় যখন দেখা দেয় তখন আমরা কি করি, জানা বিষয়গুলো ভুলে যাই। তার মানে এটাও বিস্মৃতির কারণ। এবারে অভ্যাস, অভ্যাসটা কি, অভ্যাসটা কি বিস্মৃতির কারণ হতে পারে? না, বারবার অভ্যাসের মাধ্যমে কি হয়, বেশি মনে থাকে, তাই এটা হবে বিস্মৃতির কারণ নয়। এরপরে দেখো 12 দাগে দেখো, ফিল্ড থিওরি এই মতবাদের প্রবক্তা কি? কার্ল লিউইন, গেস্টাল্ট, প্যাভলভ, থর্নডাইক। ফিল্ড থিওরি এই মতবাদের প্রবক্তা কি? অপশন এ কার্ল লিউইন। গেস্টাল্টের অন্তর্দৃষ্টি তত্ত্ব, প্যাভলভের অনুবর্তনবাদ, আর থর্নডাইকের সংযোজনবাদ। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন দেখো, জন্মকালে একজন শিশুর মস্তিষ্কের ওজন কত হয়? 250 গ্রাম, 350 গ্রাম, 450 গ্রাম, 550 গ্রাম। কোনটা হবে? জন্মকালে একজন শিশুর মস্তিষ্কের ওজন কত হয়? 350 গ্রাম। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন দেখো, মানসিক বয়স বা মেন্টাল এজ এর ধারণা কে দেন? আলফ্রেড বিনেট, লুইস টার্মেন, উইলিয়াম স্টার্ন, এর থার্স্টন। মানসিক বয়স বা মেন্টাল এজ এই ধারণাটা কে দেন? বিনেট। অপশন এ হবে উত্তর। এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এই প্রশ্নগুলো। আপনার ক্লাসের একটা ছাত্রকে আপনি শাস্তি দিয়েছেন, পরে বুঝতে পারছেন যে তাকে শাস্তি দেওয়া ঠিক হয়নি, এখন আপনার কি করা উচিত? অপশন এ বিষয়টি ভুলে যেতে চেষ্টা করবেন। অপশন বি ক্লাসে এসে ছাত্রটির কাছে ক্ষমা চাইবেন। সি পরীক্ষায় ছাত্রটিকে অতিরিক্ত নম্বর দেবেন। ডি ছাত্রটিকে আলাদাভাবে ডেকে উপহার দেবেন। কোনটা? এখানে দেখো, ছাত্রটিকে আলাদাভাবে ডেকে উপহার দেবেন এটা একেবারেই সম্ভব নয়। পরীক্ষায় ছাত্রটিকে অতিরিক্ত নম্বর দেবেন এটাও সম্ভব নয়। বিষয়টি ভুলে যেতে চেষ্টা করবেন, কোনোদিনও ভুলে যাওয়া সম্ভব নয়, কারণ দোষ যেহেতু করেছি তাই ক্ষমা অবশ্যই চাইতে হবে। ক্লাসে এসে ছাত্রটির কাছে ক্ষমা চাইবেন, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন, স্কুল ছুট ছাত্রদের স্কুলে ফিরিয়ে আনতে অন্যতম কার্যকর কোনটি? স্কুলে মিড ডে মিল চালু করা, স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চালু করা, শিক্ষকদের জন্য বেতন কাঠামো চালু করা, সবকটি। স্কুল ছুট ছাত্রদের স্কুলে ফিরিয়ে আনার অন্যতম কার্যকরী উপায় কোনটা হবে? এখানে হবে, এখানে দেখো, শিক্ষকদের জন্য বেতন কাঠামো চালু করা। শিক্ষকদের বেতন কাঠামো চালু হলে স্কুল ছুট ছাত্র কেন আসবে? এটা হবে না। স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চালু করা,
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বছরে একবার যদি হয় তাহলে সেই একবারই আসবে, সারা বছর ধরে আসবার কোনো দরকার নেই। এখানে কি আছে, মিড ডে মিল। স্কুলে মিড ডে মিল যদি চালু হয় তাহলে ছাত্ররা কিন্তু প্রত্যেকদিন আসতে পারে। এরপরে দেখো 17 নম্বর প্রশ্ন, ক্লাসরুম ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাকে প্রধান ভূমিকা নিতে হয়? প্রধান শিক্ষককে, শ্রেণী শিক্ষককে, স্কুলের সব শিক্ষককে, ছাত্রদের? এখানে কি বলেছে, ক্লাসরুম ম্যানেজমেন্ট। প্রধান শিক্ষক হবে না। কেন হবে না? যদি এখানে স্কুল ম্যানেজমেন্ট থাকতো তাহলে প্রধান শিক্ষক মানা যেত। এখানে বলেছে ক্লাসরুম, একটা শ্রেণীকক্ষের কথা বলা হয়েছে, তার মানে শ্রেণীকক্ষের কথা যখন বলা হয়েছে শ্রেণী শিক্ষক হচ্ছে গুরুত্বপূর্ণ। অপশন বি। এরপরে দেখো 18 দাগের প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশ কিরকম হয়? প্রতিটি শিশুর ক্ষেত্রে একই রকম, এক একটি শিশুর ক্ষেত্রে এক এক রকম, বংশানুক্রম অনুযায়ী বিভিন্ন, কোনোটি নয়। এটা অবশ্যই বি হবে, এক এক শিশুর ক্ষেত্রে এক এক রকম, এটাই হবে। এরপরে দেখো 19 নম্বর প্রশ্ন, যে মনোবিদ এমিল গ্রন্থ রচনা করেন তিনি হলেন রুশো, অ্যারিস্টটল, ফ্রাইবেল, টলস্টয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন। যে মনোবিদ এমিল গ্রন্থ রচনা করেন তিনি হলেন রুশো। এরপরে দেখো 20 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে তৈরি করেন? বাবর, হুমায়ুন, আকবর, শের শাহ? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এটা তৈরি করেন শের শাহ। শের শাহ পূর্ববঙ্গের সোনারগাঁও থেকে সিন্ধু উপত্যকা পর্যন্ত বিস্তৃত একটা রাস্তা তৈরি করেন, যেটা দৈর্ঘ্য ছিল প্রায় 1400 মাইল। এই রাস্তাটার নাম হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন, দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়? আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন বলবন, গিয়াসুদ্দিন তুগলক, কোনোটি নয়। দ্বিতীয় আলেকজান্ডার কাকে বলা হয়? অপশন এ, আলাউদ্দিন খলজিকে। এরপরে দেখো 22 নম্বর প্রশ্ন দেখো, অলবেরুনের লেখা গ্রন্থের নাম কি? অলবেরুনের লেখা গ্রন্থের নাম কি? কিরান উদ সাদিন, মুক্তা উল ফত, তারিক ই ফিরোজ শাহী, তহকাক ই হিন্দ? অলবেরুনের লেখা গ্রন্থের নাম কি? অপশন ডি, তহকাক ই হিন্দ। এরপরে দেখো 23 নম্বর প্রশ্ন, চোলদের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? চোলদের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল? কাসু, নিস্ক, দিনার, দ্রাম? এর উত্তর হবে, চোলদের স্বর্ণ মুদ্রার নাম ছিল অপশন এ, কাসু। নিস্ক কি হবে? বৈদিক যুগের মুদ্রা। আর দিনার কনিষ্কের স্বর্ণ মুদ্রা। আর দাম হচ্ছে গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রা। এরপর দেখো 24 দাগে প্রশ্ন দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? রাজগৃহ, পাটলিপুত্র, কর্ণ সুবর্ণ, উজ্জয়িনী? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হবে অপশন ডি, উজ্জয়িনী। রাজগৃহ কার? রাজগৃহ হচ্ছে বিম্বিসার এবং তার পুত্র অজাতশত্রুর। আর পাটলিপুত্র হচ্ছে সমুদ্রগুপ্ত, অশোক, ধননন্দ আর চন্দ্রগুপ্ত মৌর্য এবং কালাকোষ। আর কর্ণ সুবর্ণ, কর্ণ সুবর্ণ হচ্ছে শশাঙ্কের।
বলছি না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন। এরপরে 25 নম্বর প্রশ্ন দেখো, লিচ্ছবি দৌহিত্র নামে কে পরিচিত? লিচ্ছবি দৌহিত্র নামে কে পরিচিত? শেরশাহ, সমুদ্রগুপ্ত, ঔরঙ্গজেব, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। লিচ্ছবি দৌহিত্র নামে কে পরিচিত? অপশন বি, সমুদ্রগুপ্ত। এরপরে দেখো 26 নম্বর প্রশ্ন দেখো, আকবরের সভাকবি কে ছিলেন? আমির খসরু, বানভট্ট, আবুল ফজল, রবি কীর্তি। আকবরের সভাকবি কে ছিলেন? অপশন সি, আবুল ফজল। আমির খসরু কে ছিলেন? আমির খসরু ছিলেন আলাউদ্দিন খলজির সভাকবি। আর বানভট্ট, বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। আর রবি কীর্তি হলেন চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি। এরপরে দেখো 27 নম্বর প্রশ্ন দেখো, ময়ূর সিংহাসন স্থাপত্যের জন্য কে বিখ্যাত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ময়ূর সিংহাসন স্থাপত্যের জন্য কে বিখ্যাত? আকবর, শাহজাহান, শেরশাহ, জাহাঙ্গীর। ময়ূর সিংহাসন হচ্ছে অপশন বি, শাহজাহান। আকবরের বিখ্যাত স্থাপত্য যেগুলো পরীক্ষাতে বারবার পড়ে এবং পড়ার চান্স প্রবল, কি কি? বুলন্দ দরওয়াজা, ফতেপুর সিক্রি, হাওয়া মহল, দিল্লি গেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শাহজাহানের হচ্ছে ময়ূর সিংহাসন, শীষমহল, মতি মসজিদ, তাজমহল, জামা মসজিদ, আর হচ্ছে লাহোর দুর্গ। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো 28 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে মুন্ডা উপজাতি দেখা যায়? ভারতের কোন রাজ্যে মুন্ডা উপজাতি দেখা যায়? ঝাড়খণ্ড, আসাম, মেঘালয়, জম্মু ও কাশ্মীর। মুন্ডা উপজাতি কোথায় হবে? অপশন এ, ঝাড়খণ্ডে। আর অসমে কি উপজাতি দেখা যায়? মিকির, অসমে। আর মেঘালয়ে জয়ন্তিয়া। জম্মু কাশ্মীর হচ্ছে ডোগরা। এরপরে দেখো 29 নম্বর প্রশ্ন, চাপড়ামারি অভয়ারণ্য কোথায় অবস্থিত? দার্জিলিং, বীরভূম, পূর্ব বর্ধমান, জলপাইগুড়ি। চাপড়ামারি অভয়ারণ্য, এটা হবে অপশন ডি, জলপাইগুড়ি। এই জলপাইগুড়িতে আর কি কি অভয়ারণ্য আছে? বক্সা অভয়ারণ্য, পক্ষী বিতান অভয়ারণ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো। এরপরে দেখো 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন কি আছে? দাক্ষিণাত্য কালো মৃত্তিকাতে কোন চাষ ভালো হয়? দাক্ষিণাত্যের কালো মৃত্তিকাতে কোন চাষ ভালো হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন, কোনোটা প্রশ্ন বাদ দিতে পারবে না। দাক্ষিণাত্যের কালো মৃত্তিকাতে কোন চাষ ভালো হয়? তুলা চাষ, গম চাষ, ধান চাষ, পাট চাষ। এটা হবে অপশন এ, তুলা চাষ। এই দাক্ষিণাত্যের কালো মৃত্তিকাকে কি বলা হয়? কৃষ্ণ কার্পাস মৃত্তিকা। হ্যাঁ, কৃষ্ণ কার্পাস মৃত্তিকা এই তুলো চাষ হয় বলে। এছাড়াও এই মাটিতে ভালো কফি চাষ হয়। এরপরে দেখো 31 নম্বর প্রশ্ন দেখো, এগুলোর মধ্যে কোনটি খারিফ শস্য নয়? ধান, গম, ভুট্টা, পাট। খারিফ শস্য নয় কোনটা? তার আগে জানতে হবে খারিফ শস্যটা কি, না হলে উত্তর তো করতে পারবে না। খারিফ শস্য কি? না, যে শস্য বর্ষাকালে উৎপন্ন হয়। সহজ কথায়। এর বপনের সময় কোন মাস? ঠিক জুন জুলাই মাসে। আর একটা হচ্ছে কি রবি শস্য।
রবি শস্য। এই রবি শস্যটা শীতকালে হয়, তাহলে শীতকালে এগুলোর মধ্যে কোনটা হয়? অপশন বি, গম। এরপরে দেখো 32 নম্বর প্রশ্ন দেখো, ভারতের খনির শহর কাকে বলা হয়? ভারতের খনির শহর কাকে বলা হয়? ধানবাদ, হরিয়ানা, মণিপুর, পাঞ্জাব। ভারতের খনির শহর বলা হয় অপশন এ ধানবাদকে। এটি ঝাড়খণ্ড জেলায়, ঝাড়খণ্ডে অবস্থিত। এরপরে দেখো 33 নম্বর প্রশ্ন দেখো, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কেওক্রারাং, পেড্রো তালাগালা, চোমালরি, তিরিচমের। ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন সি, চোমালরি। কেওক্রারাংটা কি হবে? এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। আর পেড্রো তালাগালা এটা হচ্ছে শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। আর তিরিচমির হচ্ছে পাকিস্তানের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। এরপরে 34-এর দাগে প্রশ্ন দেখো, যোগ জলপ্রপাত কোন নদীর, কোন নদীতে অবস্থিত? যোগ কোন নদীর জলপ্রপাত? সরাবতী, কাবেরী, গঙ্গা, শিলং। এটা হবে অপশন এ, সরাবতী। কাবেরীর হচ্ছে শিব সমুদ্রম, আর গঙ্গার হচ্ছে মতিঝোরা, আর শিলংয়ের হচ্ছে এলিফ্যান্টাস। এরপরে দেখো শেষ প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকবার পরীক্ষাতে পড়েছে। 35-এর দাগে প্রশ্ন, সালফার ডাই অক্সাইড SO2 SO2 এর উৎস কোনটি? দাবানল, মৃতজীব, আগ্নেয়গিরি, মাটি। সালফার ডাই অক্সাইড বা SO2 এর উৎস কোনটি? সালফার ডাই অক্সাইডের উৎস হচ্ছে অপশন সি, আগ্নেয়গিরি। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় এই সালফার ডাই অক্সাইড কি হয়? উৎপন্ন হয়, যা বাতাসের সঙ্গে মিশে কি করে? পরিবেশের দূষণ ঘটায়। এই ছিল টোটাল 35টা প্রশ্ন।